তর্ক বা ডিবেট যখন হয় আর একজনের কাছে যখন বলার মতো কিছু থাকে না, তখন সে অপরজনকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে, তাকে টপিকের বাইরে গিয়ে পার্সোনাল অ্যাটাক শুরু করে। একে বলা হয় অ্যাড হোমিনেম। এটা একটা লিগ্যাল টার্ম। আর এই ক্লাসে আমরা লিগ্যাল টার্ম নিয়ে পড়ব। তবে লিগ্যাল টার্ম পড়ার আগে আমাদের জানতে হবে লিগ্যাল টার্ম আসলে কী জিনিস, কোথায় কাজে লাগে, পরবর্তীতে আমাদের কী কাজে আসবে। একটা হয় লিগ্যাল টার্মস আর একটা হয় লিগ্যাল ম্যাক্সিম। এই দুটোর মধ্যে পার্থক্য কী সেটাও আমাদের জানতে হবে। লিগ্যাল টার্ম হলো লয়ের টার্মিনোলজি, লয়ের ওয়ার্ড। আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন আমাদের কলকাতাতেও বা নর্থ বেঙ্গলে আলাদা একটা সাবজেক্ট থাকতো লিগ্যাল টার্মিনোলজি, যেটা কিন্তু বর্তমানে আর নেই। এবং লতে গিয়ে বিভিন্ন সাবজেক্ট পড়তে তোমার যেন একটু অসুবিধা না হয়, সেই কারণের জন্যই আমাদের এন্ট্রান্সে লিগ্যাল টার্মকে রাখা হয়েছে। লিগ্যাল ম্যাক্সিম কী জিনিস এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তবে জাস্ট এটা বলে রাখি, এটা অনেকটা আমাদের ইংলিশের ইডিয়াম ফ্রেজের মতো। একটা বিশেষ লিগ্যাল ম্যাক্সিম একটা বিশেষ মিনিংকে স্যাটিসফাই করে, অনেকটা আমাদের বললাম ইডিয়াম ফ্রেজের মতো। এই ক্লাসটা অবশ্যই মন দিয়ে করবে আর লাস্টে মক টেস্ট অবশ্যই দেবে। ক্লাসের শেষে আমি মক টেস্ট রাখবো। তো তোমরা দেখছো দি জান্নাত এলএলবি অ্যান্ড ইনস্টিটিউট অফ ল, আর আমি রেহমান। লাইক আর সাবস্ক্রাইব করবে, আর পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করো। এবার আমি তোমাদেরকে লিগ্যাল টার্মস এবং লিগ্যাল ম্যাক্সিম পড়াবো, আর এমনভাবে গল্পের মধ্যে দিয়ে পড়াবো সারা জীবনেও ভুলবে না। 26/11, তোমাদের কারো মুম্বাই অ্যাটাকের কথা মনে আছে? আজমহল কাসাব, যে কত নিরীহ মানুষকে প্রাণে মেরেছিল এবং পরবর্তীতে কোর্ট তাকে ফাঁসির অর্ডার দেয়। কিন্তু ফাঁসির অর্ডার দেওয়ার আগে কোর্ট তাকে প্রশ্ন করেছিল, তোমার কাছে কি কোনো ডিফেন্স আছে? তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? তুমি কি কিছু বলতে চাও? আমার প্রশ্ন হলো, কোর্টে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যাওয়ার পরেও যে সে একজন টেরোরিস্ট, কোর্ট তাকে কেন আবার সুযোগ দিয়েছিল বলার? কোর্ট তো চাইলে তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পানিশমেন্ট দিয়ে দিতে পারত। কেন কোর্ট তাকে আবার বলল যে তুমি নিজের কথা বলো, নিজের পক্ষ রাখো, নিজেকে ডিফেন্ড করো? তার কারণ হলো অডি অল্টেরাম পার্টেম, একটা লিগ্যাল ম্যাক্সিম, যার মানে হলো অডি মিন অডিও, শুনতে হবে। অল্টেরাম মানে আদার, পার্টেম মানে পার্টি, আদার পার্টিকেও শুনতে হবে। কোর্ট শুধুমাত্র অ্যালিগেশনের ভিত্তিতে এক পক্ষকে শুনে বিচার দিতে পারে না। কোর্টকে সম্পূর্ণ বিচার করতে হলে কোর্টকে উভয় পক্ষকে শুনতে হবে। তোমার সাথে আমার ডিসপিউট, জাজ সাহেব আমার মামা হয়, আমাকে শুনছে তোমাকে শুনছে না, এমন করলে হবে না। বোথ পার্টিকে শুনতে হবে। বোথ দ্য পার্টি শুড বি হার্ড। এটা হলো অডি অল্টেরাম পার্টেম। প্রথমে যখন আজমহল কাসাবের নামে অ্যালিগেশন দেওয়া হলো, তাকে অ্যারেস্ট করা হলো, তখন সে ছিল একজন অ্যাকিউজড পারসন। অ্যাকিউজড মানে যার ওপর অ্যালিগেশন আনা হয়েছে। পরবর্তীতে কোর্টে যখন প্রমাণ হয়ে যায় যে সেই অ্যালিগেশনের কাজগুলো আজমহল কাসাব করেছে, আজমহল কাসাব একজন সন্ত্রাসী, তখন সে হয়ে গেল কনভিক্টেড পারসন। অর্থাৎ অ্যাকিউজড মানে যার ওপর অ্যালিগেশন আনা হয়, আর কনভিক্টেড মানে যার ওপর অ্যালিগেশন প্রমাণিত হয়ে গেছে এবং যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাহলে আমরা অ্যাকিউজড আর কনভিক্টেডের মধ্যে পার্থক্য বুঝলাম। এবার ধরো অ্যাকিউজড ক্লেম করছে যে ক্রাইম হওয়ার সময় সে অন্য কোথাও ছিল, ক্রাইম কলকাতায় হয়েছে, সে দিল্লি ছিল, ক্রাইম ইন্ডিয়াতে হয়েছে, সে লন্ডন ঘুরতে গিয়েছিল, এই দেখুন প্লেনের টিকিট। অ্যাকিউজ ক্লেম করছে বা তার হয়ে তার অ্যাডভোকেট ক্লেম করছে, তখন সেটা কি হবে? তখন সেই এক্সকিউজকে বলা হবে লয়ের টার্মে অ্যালিবাই। অ্যালিবাই মিনস ফলস প্লি অফ অ্যাবসেন্স, অ্যাকিউজ ক্লেমিং হিজ প্রেজেন্স এলসওয়্যার অ্যাট দ্য টাইম অফ ক্রাইম। অ্যাকিউজ ক্লেম করছে ক্রাইম হওয়ার সময় সে অন্য কোথাও ছিল, অর্থাৎ সে ক্রাইম করেনি। এবার ধরো অ্যাকিউজড পালিয়ে গেল, সে ক্রাইম করে পালিয়ে গেছে, তার ওপর ওয়ারেন্ট জারি হয়ে গেছে, সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে বলা হবে প্রোক্লেমড অফেন্ডার। আবার ধরো সে এমন পালালো যে দেশ থেকেই পালিয়ে গেল, অর্থাৎ ইন্ডিয়া থেকে চলে গেছে লন্ডনে বা বাংলাদেশ, ইতালি, স্পেন, এমন কোনো দেশে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তখন তাকে বলা হবে ফিউজিটিভ। এমন অনেক ফিউজিটিভ আমাদের কিন্তু আছে এক্সাম্পল, যেমন আমরা বলতে পারি নীরব মোদি, বিজয় মালিয়া। কখনও গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে ফিউজিটিভ, ইন্ডিয়ান ফিউজিটিভ, পালিয়ে গেছে।
আর এমন একজন পার্সনকে অ্যারেস্ট করে তার নিজের দেশে ফেরত পাঠানোকে বলা হয় এক্সট্রাডিশন, অর্থাৎ তাকে নিজের দেশে ফেরত আনা বা তাকে তার দেশে ফেরত পাঠানো, একে বলা হয় এক্সট্রাডিশন। ইন্ডিয়ার সাথে পৃথিবীর অনেক কান্ট্রির এক্সট্রাডিশন কন্ট্রাক্ট আছে। এবার ধরো একটা পার্সন কনভিক্টেড হলো এবং সে পানিশমেন্ট পেল 10 বছরের জেল। 10 বছর জেল খেটে আসার পর আবার তাকে অ্যারেস্ট করা হচ্ছে ওই সেম কেসের জন্যে এবং তাকে আবারও 10 বছরের জেল দেওয়া হলো। এমনটা কি করা যাবে? যাবে না। এটাই আমাদেরকে বলা হচ্ছে ডাবল জিওপার্ডি কনসেপ্টে। ডাবল মানে হচ্ছে দুবার, জিওপার্ডি মানে হচ্ছে হ্যারাসমেন্ট। একটা ব্যক্তিকে দুবার হ্যারাসমেন্ট করা যাবে না একটা সেম অফেন্সের জন্যে। হ্যাঁ, এমনটা যদি হয় সেই ব্যক্তি অন্য আর একটা ক্রাইম করে তাকে পানিশমেন্ট দেওয়া যাবে, কিন্তু একটা ক্রাইমের জন্য একটা ব্যক্তিকে দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না। দ্যাট ইজ ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি হলো লিগাল টার্মস এবং এর লিগাল ম্যাক্সিম হলো নেমো ডেবিট বিস ভিক্সারি। বিস মানে হলো টুয়াইস, ভিক্সারি মানে হলো হ্যারাসমেন্ট। নোবডি শুড বি পানিশড টুয়াইস ফর দ্য সেম অফেন্স। অর্থাৎ ডাবল জিওপার্ডি, কাউকে দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না একই অফেন্সের জন্য। আমি বোধহয় অফেন্স বললাম, আমি ক্রাইম বলিনি। আমি এই জন্যে ক্রাইম বলিনি কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ক্রিমিনাল ল অফেন্স বলে। অফেন্স আর ক্রাইমের মধ্যে পার্থক্য কী? দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অফেন্স অ্যান্ড ক্রাইম? ক্রাইম আর অফেন্সের মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা সহজ বাংলায় বলতে গেলে অনেকটা আমাদের ফল আর আমের মতো। অ্যাজ অ্যান এক্সাম্পল, তোমাকে যদি ফল বলা হয় তুমি সমস্ত ফলকে বুঝতে পারো, কিন্তু যখন তোমাকে আম বলা হবে, লিচু বলা হবে, তুমি কোনো পার্টিকুলার ফলকেই বুঝবে। তেমনই অফেন্স বলতে আমরা সেই সমস্ত ক্রাইমগুলোকে বুঝবো যে সমস্ত ক্রাইমগুলোকে ইন্ডিয়ান ক্রিমিনাল ল রেকগনাইজ করেছে, ইন্ডিয়ান ক্রিমিনাল ল সেগুলোকে ক্রাইম বলেছে, সেগুলোকে আমরা অফেন্স বলবো। অর্থাৎ অফেন্স মিন্স ইন্ডিয়াতে ক্রাইম। বোঝা গেল? এবার আমরা মক টেস্ট দেবো, আর এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো করালাম, তাই মন দিয়ে পড়বে। আর যেভাবে আমি সিকুয়েন্স অনুসারে পড়াচ্ছি ঠিক এভাবে পড়বে। মুখস্থ করতে যেও না, মুখস্থ করবে কোনো কাজে আসবে না। এগুলো এন্ট্রান্সে তোমার এমন অপশান দিতে পারে, হয়তো মুখস্থ করে গেলে আর অপশান ঘুরিয়ে দিয়েছে, পারবে না। আর পরবর্তী লতে গিয়ে তোমার এগুলোই কাজে আসবে, আর এগুলো জানা থাকলে তোমার কোনো সমস্যা হবে না লতে। ওই জন্য এটাকে মন দিয়ে পড়ো আর বুঝে পড়ো। এবার মক টেস্ট। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যালিবাই? আমাদের কাছে 4টে অপশান আছে, 4টের মধ্যে একটা আমাদের ক্লিক করতে হবে। এবার তোমরা একটু পজ করে অ্যান্সার করে নাও। এবার আমি অ্যান্সার বলছি। অ্যান্সার হলো অপশান নাম্বার সি, ফলস প্লি অফ অ্যাবসেন্স। তাই না? এটাই তো পড়িয়েছিলাম যে অ্যাকিউজ ক্লেম করছে তার প্রেজেন্স অন্য জায়গায়, সে অজুহাত দিচ্ছে, মিথ্যা অজুহাত, ফলস প্লি, তাই না? কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন অডি অল্টেরাম পার্টেম? 4টে অপশান আছে, ক্লিক করো। পজ করে অ্যান্সার করেছো। এবার আমি বলছি অ্যান্সার হলো অপশান নাম্বার বি, লেট দ্য আদার সাইড বি হার্ড অ্যাজ ওয়েল। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউজিটিভ? হু ইজ ফিউজিটিভ? 4টে অপশান আছে, ক্লিক করো। অ্যান্সার হলো অপশান নাম্বার এ, দ্য পারসন হু এসকেপস। যে পালিয়ে যায় তাকেই তো আমরা ফিউজিটিভ বলি, তাই না? কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সট্রাডিশন? 4টে অপশান আছে, ক্লিক করো। অ্যান্সার হলো অপশান নাম্বার ডি, এক্সট্রাডিশন। সেন্ডিং ব্যাক অফ অ্যান অ্যাকিউজড পারসন টু হিজ হোম কান্ট্রি, এটাকে বলা হয় এক্সট্রাডিশন। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য মিনিং অফ অফেন্স? 4টে অপশান আছে, অ্যান্সার হলো অপশান নাম্বার সি। টোটাল আমাদের 5টা কোশ্চেন আছে। তো 5 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো কমেন্টে জানাও। একটা 10-12 মিনিটের ভিডিওতে খুব বেশি তো বলা যায় না, তবে কিভাবে পড়তে হবে তোমাদেরকে বলে দিলাম। আর পরবর্তী ভিডিওতে আবার বলবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তবে লাস্ট একটা কথা, যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য অনেক শুভেচ্ছা। আর যারা আমার কাছে পড়তে চাও, পেইড ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর অবশ্যই বাকিরাও হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করো। সেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, এই যে ক্লাস করালাম এর পিডিএফ পেয়ে যাবে। আমার ক্লাসে পাবে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা ডিফারেন্ট আমার নিজের হাতে বানানো স্টাডি ম্যাটেরিয়াল। এবং তারপর প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর
প্রত্যেকটা ক্লাসের জন্য ডিফারেন্ট এক্সাম, অর্থাৎ যদি আজকে ক্লাস হয় তার পরের দিন মক টেস্ট 30 থেকে 50 নম্বরের, এবং কিছু ক্লাস হওয়ার পর আবার কম্বাইন্ড মক টেস্ট, তারপর প্রিভিয়াস ইয়ারের সব বছরের কোশ্চেন সলভ। আর আমার মনে হয় এতটা হার্ড প্রিপারেশান মোর দ্যান এনাফ, আর আমি সেটা অবশ্যই প্রোভাইড করছি। তাই তোমরা চাইলে জয়েন করতে পারো। ফেসবুক পেজটি ফলো করো, ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে লয়ের সাথে সম্পর্কিত। আর পরের ক্লাস পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, সব আপডেট পেয়ে যাবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।